মাই অডিও বুকে শুনছেন হুমায়ুন আহমেদ লিখিত উপন্যাস মাতাল হাওয়া। পড়ছে উপন্যাসের পঞ্চম পর্ব। পাঠিয়েছি সজল। ধন্যবাদ। পূর্ব পাকিস্তানের সবচেয়ে বড় সমস্যা কি জানো? জানি না স্যার। সবাই জানে, তুমি কেন জানবা না? তুমি দেখে ছাগলের ছাগল। গভর্নর মোনায়েম খান সাহেবের কথায় যিনি মাথা নিচু করলেন তিনি পূর্ব পাকিস্তানের একজন বুদ্ধিজীবী, সম্মানিত মানুষ, অধ্যাপনার সঙ্গে যুক্ত। সঙ্গত কারণেই তার নাম উল্লেখ করা হলো না। এই অধ্যাপক মোনায়েম খানের মাসিক বেতার ভাষণ মাঝে মাঝে লিখে দেন। এ মাসের বেতার ভাষণ লিখে এনেছেন। মোনায়েম খান এখনও তা পড়েননি। দেশের বড় সমস্যা নিয়ে আলোচনায় বসেছেন। মোনায়েম খান অধ্যাপকের দিকে তাকিয়ে বললেন, দেশের বড় সমস্যা হলো মালাউন সমস্যা। হিটলার যেমন ইহুদির গোষ্ঠীনাশ করেছিল, আমরাও যদি সেরকম মালাউনের গোষ্ঠীনাশ করতে পারতাম তাহলে শান্তির একটা দেশ পাওয়া যেত। ঠিক বলেছে কিনা বলো? ঠিক বলেছেন। গ্যাসের কোনো টোটকা তোমার জানা আছে? কিসের টোটকা বুঝলাম না। মন দিয়ে না শুনলে কিভাবে বুঝবে? তোমার মন অন্যত্র পড়ে আছে। গ্যাসের টোটকা চিকিৎসা আছে কিনা বলো। আমার পেটে গ্যাস হচ্ছে। বেশি করে পানি খান স্যার। মোনায়েম খান পানি দিতে বললেন। সাধারণ পানির সঙ্গে 1-2 ফোঁটা জমজমের পানি মিশিয়ে খাওয়া তার অনেক দিনের অভ্যাস। গ্যাসের সমস্যাটা তিনি নিজে তৈরি করেছেন। শশা, ক্ষীরা এই জাতীয় ফল তার পেটে কখনো সহ্য হয় না। গভর্নর হাউসের বাগানের এক কোনায় মালি কিছু সবজির আবাদ করেছে। এর মধ্যে আছে শশা, কাকরোল, বরবটি। তিনি কচি শশা ঝুলতে দেখে লোভে পড়ে 3-4টা খেয়ে ফেলেছেন। 5 কোষ কাঁঠাল খেয়েছেন। এই দুয়ে মিলে পেটে কঠিন গ্যাস তৈরি হয়েছে। মোনায়েম খান 2 গ্লাস পানি খেয়ে বললেন, বিশিষ্ট মানুষের গ্যাসের সমস্যা কঠিন সমস্যা। সাধারণ মানুষের জন্য এটা কিছু না, বিশিষ্ট মানুষের জন্য বিশিষ্ট সমস্যা। ধরো তোমার পেট ভর্তি গ্যাস, ক্লাসে গিয়েছ, ছাত্র পড়াচ্ছ, হঠাৎ পাদ মারলা, কিছু ছাত্র হাসল, ঘটনা এইখানেই শেষ। আমার কথা চিন্তা করো। আজ রাতে স্বরাষ্ট্রমন্ত্রী ভাইস অ্যাডমিরাল এয়ার খানের সঙ্গে আমার ডিনার। সেখানে যদি হঠাৎ পাদ দেই, বিষয়টা কীরকম হবে? স্যার, বক্তৃতাটা পড়ে দেখবেন ঠিক হয়েছে কিনা। সবুর করো, এত ব্যস্ত কেন? তুমি যে বক্তৃতা লিখে নিয়ে এসেছ তার পাখানায় জেওরাল দিয়ে চলে যাবে। গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, সেগুলো সারব, তারপর বক্তৃতা। তিনি সেক্রেটারিকে বললেন, ডিআইজি সাহেবকে টেলিফোনে ধরো, 5 মিনিট সময়, এর মধ্যে লাইন লাগিয়ে দিবে। সেক্রেটারি 3 মিনিটের মাথায় লাইন লাগিয়ে দিলেন। স্যার, আসসালাম আলাইকুম। আসসালাম আলাইকুম বলবেন না, স্লা আর শালার মধ্যে তফাৎ কিছু নাই। পরিষ্কার করে বলবেন আসসালামু আলাইকুম। জি স্যার, এখন থেকে তাই বলবো। ময়মনসিংহ থানার ওসির নাম কি? একটু জেনে তারপর বলি। জেনে বলতে হবে না, তার নাম আখলাকুর রহমান। তাকে বদলি করে দেন দুর্গম কোনো জায়গায়। রামু, নাক্ষংসরি আর কিসব আছে না, বদলি করে দেব? অবশ্যই। তবে আপনার কাজে সহজ করে দিচ্ছে। বদলির অর্ডার যাবে, 3 দিনের মাথায় অর্ডার ক্যান্সেল হবে। সে যেখানে ছিল সেখানেই থাকবে। বিষয়টা স্যার বুঝতে পারছি না। সব কিছু বোঝার কি প্রয়োজন আছে? অর্ডার পেয়েছেন, অর্ডার পালন করবেন। এর জন্য কি আপনার আইজির পারমিশন লাগবে? জি না। গুড। আপনাকে অত্যন্ত স্নেহ করি, এটা কি জানেন? জেনে ভালো লাগলো স্যার। আমি খবর পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক গোপনে মদ্যপান করে। তার তালিকা প্রস্তুত করে আমাকে দিবেন। জি স্যার। আচ্ছা, বিদায়। খোদা হাফেজ স্যার। খোদা হাফেজ আবার কি? বলেন আল্লাহ হাফেজ। সরি, আল্লাহ হাফেজ। ইসলাম বিষয়টা মাথার মধ্যে রাখবেন এবং কথায় কথায় বলবেন আল্লাহু আকবার। এতে দিলে সাহস হবে। আপনারা পুলিশ অফিসার, আপনাদের সাহসের দরকার। মোনায়েম খান দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। সাহসের তারই প্রয়োজন সবচেয়ে বেশি। ভাইস অ্যাডমিরাল এয়ার খানের সঙ্গে রাতে খানা খেতে হবে ভেবে এখনই যেন শরীর কেমন করছে। সে আবার শরাব খায়,
পরিমাণে বেশি খেয়ে ফেললে উল্টাপাল্টা কথা বলা শুরু করবে, মান্যগণ্য করে কিছু বলবে না। আর আগের বার তার পিঠে থাবা দিয়ে বাংলায় বলেছে, গভর্নর তুমি দুষ্ট আছো। অল্প বাংলা শেখার এই ফল। দুষ্ট হবে পোলাপান। তার মতো বয়স্ক একজন মানুষকে দুষ্ট বলা আদবের বরখেলাফ। তার সঙ্গে কথা বলতে হবে ইংরেজিতে। এটা একটা বিরাট সমস্যা। কথার পিঠে ইংরেজিতে কথা বলা মানে মুসিবত। মোনায়েম খান অধ্যাপকের দিকে হাত বাড়িয়ে বললেন, দেখি কি লিখেছ। না থাক, দেখব না, তুমি পড়ে শোনাও। দেশবাসী ভাই ও বোনেরা বাদ দিয়ে পড়ো। অধ্যাপক পড়া শুরু করলেন। পূর্ব পাকিস্তানের রন্ধ্রে রন্ধ্রে দুষ্কৃতিকারীরা ঘাঁটি পেতেছে। মোনায়েম খান বিরক্ত মুখে বললেন, তোমাকে কতবার বলেছি কঠিন শব্দ ব্যবহার করবে না। তোমার রন্ধ্রফন্দ্র কয়টা লোকে বুঝবে? ডিকশনারি হাতে নিয়ে কেউ বক্তৃতা শোনে না। লেখো দেশের আনাচে কানাচে দুষ্কৃতিকারী। তাদের একটাই পরিকল্পনা, ইংরেজিতে যাকে বলে মাস্টার প্ল্যান, দেশকে ইন্ডিয়ার হাতে বিক্রি করা। লিখেছ? একটু আস্তে আস্তে বললে লিখতে পারি। আমি মূলটা বলি, তুমি গুছিয়ে লেখো। মূল হলো আগরতলা ষড়যন্ত্র মামলা। মামলার বিচারের জন্য স্পেশাল ট্রাইব্যুনাল বসেছে। ট্রাইব্যুনালের প্রধান সাবেক বিচারপতি জনাব এম এ রহমান। সঙ্গে থাকবেন বিচারপতি জনাব মুজিবুর রহমান খান এবং বিচারপতি জনাব মকসুমুল হাকিম। এই ট্রাইব্যুনাল কুর্মিটোলা সেনানিবাসে আটক শেখ মুজিব সহ ৩৫ জন দেশদ্রোহীর বিচার করবে। এই ট্রাইব্যুনালের রায় মাথা পেতে নিতে হবে। রায়ের বিরুদ্ধে কোনো আপিল চলবে না। সবশেষে লিখবে, পাকিস্তানের দেশপ্রেমিক জনতা এই নগ্ন দেশদ্রোহিতার বিচার চায়। আল্লাহু আকবার, পাকিস্তান পায়েন্দাবাদ। শুরু করবে আইয়ুব খানের উন্নয়নের দশক দিয়ে। বলবে জাতি এই মহামানবের অবদান কখনো ভুলবে না। মোনায়েম খান বেল টিপে তার সেক্রেটারিকে ডেকে বললেন, তথ্য সচিবকে জানাও যে আমি তার উপর কিঞ্চিত নাখোশ। ঢাকা টেলিভিশন উন্নয়নের দশক ঠিকমতো প্রচার করছে না। এখন তথ্য সচিবকে, বাঙালি না? জি না স্যার, উনি মুলতানের। তাহলে থাক, কিছু বলার দরকার নাই। মোনায়েম খান পাঞ্জাবির পকেটে হাত দিলেন। সেখানে চুনি পাথরের একটা তসবি আছে, ছোট ছোট দানা। মন অস্থির হলে তিনি গোপনে তসবি জপ করেন। এতে মন শান্ত হয়। আজ তার মন নানান কারণে অস্থির। তিনি চোখ বন্ধ করে পড়ছেন, ইয়া মোকাদ্দেমু, ইয়া মোকাদ্দেমু, হে অগ্রসরকারী, হে অগ্রসরকারী। অধ্যাপক পাশের ঘরে চলে গেছেন। বক্তৃতা লিখবেন। মোনায়েম খান একা আছেন। দুবার তসবি টানা শেষ হল। মোনায়েম খানের অস্থিরতা কমল না, বরং বাড়ল। কিছুদিন নির্জনে থাকতে পারলে ভালো হতো। এক ফাঁকে উমরা হজ করে আসবেন কিনা ভাবলেন। এখানেও জটিলতা। আইয়ুব খানের কাছে উমরা হজের বিষয়টা তুলেছিলেন। আইয়ুব খান বলেছেন, বেশিরভাগ মানুষ পাপ কাটানোর জন্য হজে যায়। আপনি সুফি মানুষ, আপনার হজের প্রয়োজন কি? মোনায়েম খান সঙ্গে সঙ্গে বলেছেন, তা ঠিক, তা ঠিক। আইয়ুব খান বললেন, দেশ সেবা হজের মতোই। তা ঠিক, তা ঠিক। এখন আপনার প্রধান কাজ ছাত্র ঠান্ডা রাখা। ছাত্ররা ঠান্ডাচ্ছে না? মোনায়েম খান বললেন, অবশ্যই ঠান্ডা, গাঙের পানির মতো ঠান্ডা, কোল্ড লাইক রিভার ওয়াটার। ছাত্রদের জন্য আমি অনেক কিছু করেছি, ভবিষ্যতে আরও করার ইচ্ছা আছে। সিনেমার টিকিটের দাম অর্ধেক করে দিয়েছে। মোনায়েম খান বললেন, সিনেমা পুরোপুরি ফ্রি করে দিলে কেমন হয়? দিনরাত সিনেমা দেখবে, হাঙ্গামার কথা মনে থাকবে না। এটা ঠিক হবে না, লোকে অন্য অর্থ করবে। আমি ছাত্রদের জন্য ট্রেন ভাড়া, বাস ভাড়া সব অর্ধেক করেছি, সেই সঙ্গে সিনেমাও হাফ করেছে। তুমি যা করবে তা হচ্ছে ছাত্র দলগুলি যেন এক দল আরেক দলের সঙ্গে লেগে থাকে, সেই ব্যবস্থা। নিজেরা নিজেরা কাটাকাটি করতে থাকুক। অবশ্যই ব্যবস্থা করা আছে। সব দলেরই উপরের দিকের কিছু নেতা আমাদের পে লিস্টে আছে। পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে সম্প্রীতি আরও বৃদ্ধি করতে হবে। স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম আরও জোরদার করতে হবে। পাকিস্তানের দুই অংশের মধ্যে ইন্টারম্যারেজ হবে। রাষ্ট্রীয় মর্যাদায় দুই অংশের 200 ছেলে মেয়ের বিয়ে হল। গভর্নর ভবনে সংবর্ধনা। প্রস্তাবটা কেমন? এর চেয়ে ভালো প্রস্তাব হতে পারে না।
এই 200 ছেলেমেয়ের মধ্যে আমার দূর সম্পর্কের ভাইস্তি থাকবে। তার নাম নাদিয়া, এমএসসি পড়ছে, অত্যন্ত ভালো মেয়ে। ইন্টার প্রভিন্স ম্যারেজের বিষয়টি যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখবে, উন্নয়নের দশকের সঙ্গে মিলিয়ে দিবে। যখন কোনো ঝামেলা হয় তখন জনগণের দৃষ্টি ফেরাতে হয়। এই ঘটনায় দৃষ্টি ফিরবে, বুঝেছ? ইয়েস স্যার। পশ্চিম পাকিস্তানের যুবকরা বাঙালি মেয়েদের বিষয়ে আগ্রহী, বিয়েতে সমস্যা হবার কথা না। তবে পূর্ব পাকিস্তানের কিছু ফকির মিসকিন পশ্চিম পাকিস্তানের কিছু ফকির মিসকিনকে বিয়ে করে লোক হাসাক, তা আমি চাই না। স্যার, আমি তো আমার ভাইস্তির কথা বলেছি, এরকম আরও জোগাড় হয়ে যাবে ইনশাল্লাহ। মোনায়েম খান গভীর চিন্তা থেকে জেগে উঠলেন। আবার তার হাত চলে গেল পাঞ্জাবির পকেটে। তিনি তসবি টানতে টানতে বললেন, বান্দরের বাচ্চা কি লিখেছে দেখেছ? অধ্যাপক চিন্তিত মুখে তাকালেন। বান্দরের বাচ্চা বিষয়টা ধরতে পারলেন না। মোনায়েম খান বললেন, ইত্তেফাকে কি লিখেছে দেখো নাই? লিখেছে 1965-66 সালে পূর্ব পাকিস্তানে আমদানি করা হয়েছে 52 কোটি টাকার পণ্য, আর পশ্চিম পাকিস্তানে 136 কোটি টাকার পণ্য। জনতা খেপাতে চায়। গাধা সাংবাদিক বোঝে না একটা যুদ্ধ হয়েছে। যুদ্ধটা হয়েছে পশ্চিম পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে না। ওদের পণ্য বেশি লাগবে। অধ্যাপক বললেন, কথা সত্য। মোনায়েম খান বললেন, কথা সত্য হলে এই বিষয়ে লেখালেখি করো, মুখে বড় বড় কথা বললে তো হবে না। মোনায়েম খান বিরক্ত মুখে চোখ বন্ধ করলেন। হঠাৎ প্রবল ঘুমে তার চোখের পাতা ভারী হয়ে এলো। এই ব্যাপারটা তার ঘন ঘন ঘটছে, অসময়ে ঘুম পাচ্ছে। হঠাৎ আমার নামে রসায়ন বিভাগের ঠিকানায় একটা বেয়ারিং চিঠি এসেছে। টিকিট ছাড়া চিঠি। পিয়নের কাছ থেকে চিঠি নিতে হলে 2 আনা দিতে হবে। 2 আনায় 2 কাপ চা পাওয়া যায়। আমি নিজে 1 কাপ খেতে পারি, একজন বন্ধুকেও খাওয়াতে পারি। কি করব বুঝতে পারছি না। বাসার চিঠি না, বাসার চিঠি বাবার আর্দালি আনা নেওয়া করে। কোনো গুরুত্বপূর্ণ চিঠি কেউ টিকিট ছাড়া পাঠাবে না। পিয়নকে ফিরিয়ে দিচ্ছিলাম, কি মনে করে 2 আনা গচ্চা দিয়ে খাম নিলাম। খাম খুলে দেখি নাদিয়া পাঠিয়েছে। সম্বোধনহীন চিঠি। সে লিখেছে, প্রথমেই বলি বিয়ারিং চিঠি কেন পাঠিয়েছে। বিয়ারিং চিঠি কখনো মিস হয় না। রেজিস্ট্রি চিঠি প্রায়ই হারায়। পোস্ট অফিস থেকে খুলে দেখে ভেতরে টাকা আছে কিনা। বিয়ারিং চিঠি কেউ খুলে না। এখন সম্পূর্ণ অন্য বিষয়ে কথা বলবো। আমরা ক্লাসের মেয়েরা নিজেরা তুমি তুমি করে বলি, ছেলেরাও নিজেদের মধ্যে তুমি তুমি করে বলে। অথচ একটা ছেলে যখন একটা মেয়ের সঙ্গে কথা বলবে তখন আপনি। ব্যাপারটা কি যথেষ্টই হাস্যকর না? এখন থেকে আমি তোমাকে তুমি করে বলবো, তুমিও অবশ্যই আমাকে তুমি বলবে। আমি এই চিঠিটা তোমাকে ধন্যবাদ জানানোর জন্য লিখছি। তুমি আমার হাতের ছাপ দেখে খুব গুছিয়ে অনেক কিছু লিখেছ। তুমি লিখেছ, আমার হাত বিজ্ঞানীর হাত, আমি মাদাম কুরির মতো বড় বিজ্ঞানী হব। মাদাম কুরি হওয়ার আমার কোনো শখ নেই। আমি পার্লেস বাকের মতো লেখিকা হতে চাই। আমি প্রথম যে উপন্যাসটা লিখব তার নাম হাজেরা বিবির উপাখ্যান। হাজেরা বিবি হচ্ছেন আমার দাদি। উপন্যাসের প্রথম লাইনটাও ঠিক করা, আজ হাজেরা বিবির বিয়ের দিন। এই লাইনটা আমি অবশ্যই পার্লেস বাকের কাছ থেকে চুরি করেছি। ওনার লেখা গুড আর্থ উপন্যাসের প্রথম লাইন হচ্ছে, আজ ওয়াংলাংয়ের বিয়ের দিন। আমি অবশ্যই আমাকে নিয়েও একটা উপন্যাস লিখতে পারি, সেটাও খারাপ হবে না। নিজেকে নিয়ে যদি লিখি, তার প্রথম লাইনটাও হবে, আজ তোজল্লির বিয়ের দিন। তোজল্লি আমার আরেকটি নাম। এই নামে শুধু দাদি আমাকে ডাকেন। তুমি আমার হাতের ছাপ দেখে লিখেছ, আপনার বিয়ে নিয়ে আপনি যতটা ঝামেলা হবে বলে আশা করছেন তত ঝামেলা হবে না। আপনি আপনার পছন্দের কাউকে বিয়ে করবেন। তবে আপনি বিয়ের পর দেশ ত্যাগ করবেন, কখনো দেশে ফিরবেন না। আমার বিয়ে নিয়ে নানান ঝামেলা কিন্তু হচ্ছে। হঠাৎ একদিন শুনলাম আমার বিয়ে হবে পশ্চিম পাকিস্তানের এক নওজোয়ানের সঙ্গে। এতে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সম্প্রীতি বৃদ্ধি পাবে ইত্যাদি। আমি তখন বাবাকে গিয়ে বললাম, পিতাজি, हमने मागरिबी पाकिस्तान का नौजवान शादी नहीं करूंगी। বাবা আমার বেয়াদবি দেখে হতভম্ব হলেন। তার মেয়ে উর্দু কথা বলে তার সঙ্গে ফাজলামি করবে, এটা তিনি নিতেই পারলেন না।
আমি কিন্তু মোটেই ফাজলামি করছিলাম না। আমি দাদিজানকে ঘটনা বললাম। দাদিজান বললেন, আমারে একটা হাসুন দে, হাসুন দিয়া পিটাইয়া তোর বাপের মাথা থেকে পশ্চিম পাকিস্তান বাইর করতেছি। ওই সমস্যার সমাধান হলেও নতুন সমস্যায় আছে। বাবা এখন যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছেন সে একজন খুনি, নিজের মামাকে গুলি করে খুন করেছে। এই খুনি কিন্তু দেখতে রাজপুত্রের মতো। মাইকেল এঞ্জেলো তাকে পেলে সঙ্গে সঙ্গে পাথর কেটে মূর্তি বানানো শুরু করতেন। দেখলে কত লম্বা চিঠি লিখছে। রাত জেগে চিঠি লিখতে আমার খুব ভালো লাগে। তুমি জানিয়েছ আমার হাতে সুলেমানস রিং আছে। যাদের হাতে এই চিহ্ন থাকে তারা আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন হয়। আমার কোনোই আধ্যাত্মিক ক্ষমতা নেই, ভয় পাওয়ার ক্ষমতা আছে। দিঘির জলে নিজের ছায়া দেখে এমনই ভয় পেয়েছিলাম, কয়েক ঘন্টা অচেতন ছিলাম। এখন ভালো। বাবা বলেছেন শরীর পুরোপুরি সারলে ঢাকায় যেতে পারবো, কিন্তু দিঘির ঘাটে কখনোই যেতে পারবো না। তবে আমি নিয়মিতই দিঘির ঘাটে যাচ্ছি। মা আমার জন্য তার দেশের বাড়ি থেকে 12 বছর বয়সী একটা মেয়ে আনিয়ে দিয়েছেন। মেয়েটার নাম বিছুন, অর্থাৎ পাখা। আমি তার নাম বদলে রেখেছি পদ্ম, কারণ সে পদ্মের মতোই সুন্দর। মেয়েটার ডিউটি হচ্ছে সে 1 সেকেন্ডের জন্যও আমাকে চোখের আড়াল করতে পারবে না। তা সে করছে না। সে আমার সঙ্গে ছায়ার চেয়েও ঘনিষ্ঠভাবে আছে। অন্ধকারে মানুষের ছায়া থাকে না, সে অন্ধকারেও থাকে এবং টকটক করে সারাক্ষণ কথা বলে। তার প্রধান আগ্রহ সিল্লুকে। রোজ আমাকে 4-5টা সিল্লুক ধরবে, উদ্ভট উদ্ভট সব সিল্লুক। যেমন কৈলাটির নানি, হাত দিয়া ধরলে পানি। এই সিল্লুকের অর্থ হল আকাশ থেকে পড়া শিল। শিল হাত দিয়ে ধরলে পানি হয়ে যায়। এখন তুমি বলো কৈলাটির নানির সঙ্গে শিলের কি সম্পর্ক? তোমাকে দীর্ঘ চিঠি লিখলাম। আমার মন বলছে তুমি এই চিঠি তোমার সব বন্ধুদের পড়াবে এবং বলবে নাদিয়া নামের একটি মেয়ে আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। এই কাজটি করো না, আমি প্রেমে পড়া টাইপ না। ভালো থেকো। তোজল্লি, নাদিয়া, দিয়া। পুনশ্চ পদ্ম মেয়েটিকে নিয়ে যা লিখলাম সবই মিথ্যা। পদ্ম নামে কেউ নেই। আমি যে বানিয়ে বানিয়ে গল্প বলা শিখে গেছি তা প্রমাণ করার জন্যই পদ্ম। তুমি নিশ্চয়ই বিশ্বাস করে ফেলেছ পদ্ম বলে একজন আছে। মোটামুটি অপরিচিত কোনো তরুণীর কাছ থেকে পাওয়া আমার জীবনের দীর্ঘতম পত্র। প্রথমে ইচ্ছা হলো কেমিস্ট্রির সব ছাত্রছাত্রীকে একত্র করে চিঠিটা পড়ে শোনাই। অনেক কষ্টে এই লোভ সামলালাম। বিকালে কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল ক্লাস ছিল। ক্লাস বাদ দিয়ে চলে গেলাম পাবলিক লাইব্রেরিতে। গুড আর্থ আগেই পড়া ছিল। মনে হলো আমার এই বই আরেকবার পড়া উচিত। রাত 8টা পর্যন্ত লাইব্রেরি খোলা। 8টা পার করে হলে ফিরলাম। হলে তখন ভয়ঙ্কর অবস্থা। 3টা ডেড বডি গেস্ট রুমের সামনে পড়ে আছে, রক্তে মেঝে ভেসে যাচ্ছে। ডেড বডিগুলি কার, এখানে কেন, ঘটনা কি, কিছুই জানি না। ডেড বডি মানেই কান্নার শব্দ, আতরের শব্দ। এখানে তার কিছুই নেই। হলের কর্মকর্তা, প্রভোস্ট, হাউস টিউটর কাউকে দেখা যাচ্ছে না। দারোয়ানদের শুকনো মুখে ঘুরতে দেখা যাচ্ছে। হলের ভেতরে ধাওয়া পাল্টা ধাওয়া কিছুই হচ্ছে না। ডাইনিং হল খোলা আছে। ক্ষুধার্ত ছাত্ররা রাতের খাবার খেতে যাচ্ছে। আমিও খেতে গেলাম। ইমপ্রুভ ডায়েট ছিল, পোলাও, মাংস, দই। খাওয়া শেষ করে হলের স্টোর থেকে 10 পয়সা দিয়ে একটা ক্যাপস্টেন সিগারেট কিনে লম্বা টান দিলাম। জীবনের প্রথম সিগারেট। যেখানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে সেখান থেকে 3টা ডেড বডি দেখা যাচ্ছে। আমি বিকার শূন্য অবস্থায় সিগারেট টানছি, যেন আশেপাশের জগতের সঙ্গে আমার কোনো যোগ নেই। আমি সিস্টেমের ভেতরের কেউ না, আমি সিস্টেমের বাইরের একজন। তার পরদিন দুপুরে আরেকটি ঘটনা ঘটল। মহসিন হলের পাশেই জিন্না হল। জিন্না হলের 5 তলায় একজন এনএসএফ নেতার ঘরে 17-18 বছরের এক তরুণী। এক পর্যায়ে এই তরুণী নিজেকে বাঁচানোর জন্যে 5 তলার জানালা থেকে লাফ দিয়ে পড়ল। সঙ্গে সঙ্গেই মারা গেল। কাকতালীয়ভাবে এই মেয়েটির নামও নাদিয়া। অনেকের সঙ্গে আমিও মেয়েটিকে দেখতে গেলাম। মধ্যবিত্ত ঘরের মায়া মায়া চেহারার এক তরুণী, চোখে কাজল দেওয়া। তার গায়ে গাঢ় নীল রঙের শাড়ি। নীল শাড়ির উপর রক্ত ভেসে উঠছে।
সালভাদর ডালিকে জিজ্ঞেস করা হয়েছিল সৌন্দর্য কি। তিনি বলেছিলেন, সৌন্দর্য হচ্ছে রঙের সঙ্গে রঙের খেলা। যে ছাত্রের ঘর থেকে লাফিয়ে পড়ে মেয়েটি মারা গেল, তার কিছুই হলো না। সে বহাল তবিয়তে বাস করতে লাগল। তার একটা ভারী মোটর সাইকেল ছিল। সে বিকট শব্দে মোটর সাইকেলে করে ঘুরতে লাগল। মহসিন হলের ক্যান্টিনে সে কিছু বন্ধুবান্ধব নিয়ে খেতে বসেছে। আমি তাদের পাশের টেবিলে আছি। তাদের আলোচনা শুনছি। আলোচনার বিষয়বস্তু রাশিয়ান ছবি বালাড অফ সোলজার। মোটরসাইকেলওয়ালা নাকি এই ছবি 5 বার দেখেছে এবং প্রতিবারই কেঁদেছে। পাঠ্য বই পড়তে কারোরই ভালো লাগার কথা না। শুকনা বই থেকে বিদ্যা আহরণ। সন্ধ্যার পর দরজা লাগিয়ে এই কাজটি নিয়মিত করি। আমাকে খুব ভালো রেজাল্ট করে পাশ করতে হবে। বাবার স্বপ্ন সিএসপি অফিসার হওয়ার চেষ্টা চালাতে হবে। শুনেছি সিএসপিদের ইংরেজির দখল ভালো থাকতে হয়। হলের রিডিং রুমে পত্রিকা আসে। প্রায়ই গম্ভীর মুখে অবজারভার পত্রিকার এডিটোরিয়াল পড়ি। ইংরেজি শেখার জন্য নাকি এডিটোরিয়ালের বিকল্প নেই। ইংরেজি গল্প উপন্যাসও পড়ি। পড়ার আনন্দের জন্যে পড়া না, ইংরেজি শেখার জন্যে পড়া। দেশ যখন সংঘাতের দিকে যাচ্ছে, স্বাধীন বাংলাদেশের বীজ বোনা হচ্ছে, তখন আমি চোখ বন্ধ করে পাকিস্তানের অফিসার হওয়ার প্রস্তুতি নিচ্ছে। নাদিয়া লেখক হতে চায়, এই বিষয়টা আমাকে অবাক করেছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর এইসব হওয়া যায়, লেখক কি হওয়া যায়? লেখক হওয়ার সুযোগ থাকলে ইউনিভার্সিটিতে পড়াশোনার ব্যবস্থা থাকত। আগ্রহীরা উপন্যাসিক হবার ক্লাসে অনার্স নিত। নাদিয়ার চিঠিকেই কোনোভাবে আমাকে প্রভাবিত করেছিল, মনে হয় করেছে। এক হরতালের দিনে আমি দরজা বন্ধ করে একটা ছোট গল্প লিখে ফেললাম। নাম গন্ধ। লেখা শেষ করে নিজে পড়লাম। আমার পাশের রুমে থাকতেন ফিজিক্সের ছাত্র আনিস সাবেত। তাকে পড়তে দিলাম। তিনি বললেন, গল্পের নাম গন্ধ না দিয়ে দুর্গন্ধ দিলে ভালো হতো। গল্প থেকে দুর্গন্ধ আসছে। গল্প ছিঁড়ে কুটি কুটি করে কেমিস্ট্রিতে মন দিলাম। বাইরে অশান্ত নগরী, মিটিং, মিছিল, হরতাল। আমার জীবন তরঙ্গহীন। ক্লাস থাকলে ক্লাসে যাই, ক্লাস না থাকলে দরজা বন্ধ করে ঘরে বসে থাকি। নিউ মার্কেটের ভেতর একটা চায়ের দোকান আছে, নাম লিবার্টি ক্যাফে। এই ক্যাফেতে চা ছাড়াও মহার্ঘ পানীয় কফি পাওয়া যায়। চায়ের দাম 2 আনা, কফি 8 আনা। আমার খুব যখন মেজাজ খারাপ থাকে, তখন লিবার্টি ক্যাফেতে কফি খেতে যাই। একটা বইয়ে পড়েছি, কফি এবং চকলেট মেজাজ ঠিক করে। একদিন লিবার্টি ক্যাফেতে কফি খেতে গেছি। কেবিন থেকে একজনকেও ডাকল, হুমায়ুন চলে আসেন। তাকিয়ে দেখি মনিরুজ্জামান ভাই, এনএসএফের পাতি নেতা। সঙ্গে অনেকে আছেন। দোলনকে চিনলাম। ভয়ে বুক কেঁপে গেল। কেবিনে যাওয়ার অর্থই হয় না, না গিয়েও উপায় নেই। আমি কেবিনে ঢুকলাম। মনির ভাই পরিচয় করিয়ে দিলেন। ব্রিলিয়ান্ট ছেলে, স্ট্যান্ড করা, হিপনোটিজম জানে, ম্যাজিক জানে। দোলন বিরক্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, কাটলেট খাবেন? আমি বললাম, না। অন্য কিছু খাবেন? না। দোলন আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে নিজেদের মধ্যে আলোচনায় মন দিলেন। আলোচনার বিষয়, এনএসএফ 2 ভাগে ভাগ হয়ে ভালো হয়েছে, ভাগাভাগি আরও আগে হওয়াই উচিত ছিল। এনএসএফ 2 ভাগে ভাগ হয়েছে, এই তথ্য আমি জানতাম না। লিবার্টি ক্যাফেতে ঢোকার কারণে জানলাম এনএসএফের 1 ভাগ আইয়ুবপন্থী এবং পুরোপুরি পাকিস্তানপন্থী। তাদের প্রধান জমির আলী। 2য় ভাগের প্রধান দোলন। তারা মোনায়েম বিরোধী। এই সময় আমার এক বন্ধু জনৈকা তরুণীর প্রেমে পড়ল। তরুণীর নাম রূপা। বন্ধুর প্রেমপত্র লিখে দেওয়ার পবিত্র দায়িত্ব পড়ল আমার হাতে। রূপার চিঠি সে আমাকে এনে দেয়। আমি আগ্রহ নিয়ে পড়ি, উত্তর লিখতে বসি। চিঠি চালাচালি চলতে থাকে। রূপা আমাকে চেনে না, আমিও তাকে চিনি না। গভীর আগ্রহ এবং আনন্দ নিয়ে তাকে চিঠি লিখে যাই। মাতাল সময়ে লেখা প্রেমপত্রগুলি হয়তোবা আমার প্রথম সাহিত্যকর্ম। আমার বন্ধুর সঙ্গে রূপা মেয়েটির বিয়ে হয়নি।
আমার বন্ধু তার পরিচিত এক আত্মীয়াকে বিয়ে করে শ্বশুরের পয়সায় ইংল্যান্ড চলে গেল। তার বিয়ের দাওয়াতে কুমিল্লা গিয়েছিলাম। বিয়ের আসরে বন্ধুপত্নীকে দেখে ধাক্কার মতো খেলাম। অতি স্বাস্থ্যবতী কন্যা, মাথা শরীরের তুলনায় ছোট। মেয়েটিকে অত্যন্ত আনন্দিত মনে হল। সে সারাক্ষণই হাসছে। কিছুক্ষণের মধ্যেই মেয়েটির সারাক্ষণ হাসির কারণ বের করলাম। তার দাঁত মুখের বাইরে, ঠোঁট দিয়েও সেই দাঁত ঢেকে রাখা যায় না। রূপাকে আমি দেখিনি, তার ছবি দেখেছি। কি মিষ্টি, কি শান্ত চেহারা, পটে আঁকা ছবি। রূপা যেন হারিয়ে না যায়, তার জন্যই হিমুর বান্ধবী হিসেবে আমি তাকে নিয়ে আসি। হিমুকে নিয়ে লেখা প্রতিটি উপন্যাসে রূপা আছে। আমরা কাউকেই হারাতে চাই না, কিন্তু সবাইকেই হারাতে হয়। ফরিদের মামলা কোর্টে উঠেছে। পুলিশ চার্জশিট আগেই দিয়েছিল। ফরিদ ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তার পক্ষে মামলা পরিচালনা করছেন উকিল মুসলিম উদ্দিন, হাবিব খানের জুনিয়র। রাষ্ট্রপক্ষ প্রমাণের চেষ্টা করছে খুন হয়েছে। মুসলিম উদ্দিন বলছেন দুর্ঘটনা ঘটেছে। মামলা সাজানোর পরিকল্পনায় কিছু পরিবর্তন আছে। ফরিদকে দেখানো হচ্ছে হাজী রহমত সাহেবের কেয়ারটেকার হিসেবে। বন্দুকের লাইসেন্স হাজী সাহেবের নামে। তার কেয়ারটেকারের পক্ষেই বন্দুক পরিষ্কার করা যুক্তিযুক্ত। তাছাড়া হাসানকে কোনো কিছুতেই রাখা হচ্ছে না। হত্যাকাণ্ডের সময় সে অকস্থলেই ছিল না। ময়মনসিংহে এসেছিল সিনেমা দেখতে। 2 রাত হোটেলে ছিল। হোটেলের রেজিস্টারে ব্যাকডেটে তার নাম তোলা হয়েছে। হাজী সাহেবের সাক্ষ্য ভালো মতো হয়েছে। তিনি কোনো ভুল করেননি, বেফাস কথা বলেননি। যা শিখিয়ে দেওয়া হয়েছে তাই বলেছেন। বিশ্বাসযোগ্যভাবে সুন্দর করে বলেছেন। আপনি এই বন্দুক দিয়ে পাখি শিকার করেন? বন্দুক দেখানো হলো। জি। রোজ শিকার করেন? হঠাৎ হঠাৎ করি, রোজ না। কি পাখি? বক, হরিয়াল, ঘুঘু। ছররাগুলি ব্যবহার করেন? জি। তাহলে বন্দুকের ভেতর ছররাগুলি থাকার কথা। বুলেট ছিল কেন? একটা বাগডাসা খুব উপদ্রব করছিল। হাঁস মুরগি নিয়ে যায়। একটা ছাগলও নিয়ে গিয়েছিল। বাগডাসা মারার জন্য বুলেট ভরেছিলাম। বাগডাসা মারতে পেরেছিলেন? জি জনাব। 2 নলা বন্দুকের একটা গুলি খরচ হয়েছে, আরেকটা হয় নাই। বন্দুকে একটা গুলি আছে, ফরিদ বুঝতে পারে নাই। বন্দুক পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়েছে। এখানে তার যতটা দোষ, আমারও ততটাই দোষ। বুলেট আমি কেন সরাইয়া রাখি নাই? আপনারা শাস্তি দিতে চাইলে আমাকে দিবেন, আমারই শাস্তি হওয়া উচিত। হাজী সাহেব শেষের কথাগুলি জজ সাহেবের দিকে হাত জোর করে বললেন। বলার সময় তার গলা ভেঙে গেল। তার কাঁধে রাখা চাদরে চোখ মুছলেন। ডিস্ট্রিক্ট জজ বললেন, ঠিক আছে, আপনি যান। অন্য কোনো সাক্ষী থাকলে আসুক। পরে সাক্ষীর নাম আমেনা বেগম। সে প্রত্যক্ষদর্শী। হাবিব জেরা করার জন্য তার জুনিয়রকে উঠতে দিলেন না, নিজেই উঠলেন। হাবিব বললেন, আপনার নাম আমেনা বেগম? জি। আপনি কি করেন? আমি কৈতর বাড়িতে পাক শাকের কাম করি। ফরিদকে আপনি চেনেন? যে, হে আমারে খালা ডাকে। ফরিদ ছেলে কেমন? আমেনা বলল, হে ফেরেশতার মতো। আমি তার মধ্যে খারাপ কিছু দেখি নাই। ওই দিনের ঘটনা আপনি নিজের চোখে দেখেছেন? জি। কি দেখেছেন বলুন। আমেনা বলল, ফরিদ সকালবেলা আমারে কইল, খালাজি আমারে 1 কাপ চা দেন, চা খায়া বন্দুক সাফ করব। আমি বললাম, কাল একবার বন্দুক সাফ করলি, আজ আবার? সে বলল, গতকাল বাগডাসা মারা হইছে, নলে ময়লা জমছে, বড় সাপ যদি পক্ষী শিকারে যাইতে চান। আমি বললাম, তুই যা বন্দুক সাফা কর, আমি চা নিয়ে আসতেছি। সে বলল, মামার জন্য 1 কাপ চা আনবা, মামা নামাজে দাঁড়াইছেন, নামাজ শেষ করে চায়ে চুমুক দিলে ভালো লাগব। মামাকে? আমেনা বলল, যিনি খুন হইছেন তারে ফরিদ মামা ডাকত। ওনারে ফরিদ অত্যধিক সম্মান করত। মামা মামা ডাইকা পিছনে ঘুরত। হাবিব বললেন, আমার আর কিছু জিজ্ঞেস করার নাই। আমেনা বলল, স্যার ঘটনা কেমনে ঘটছে সেটা জিগান, বর্ণনা করি।
আরেকটু হইলে আমি গুলি খায়া মরতাম। ভাগনার হাতে খালার মৃত্যু, বন্দুকের নল ছিল আমার দিকে। ইয়া মাবুদে এলাহি। হাবিব নিজের জায়গায় এসে বসলেন। প্রণব চাপা গলায় বলল, স্যার, সাক্ষী কেমন জোগাড় হয়েছে দেখছেন? সব ঠোঁটস্থ, প্রশ্নের আগে উত্তর। হাবিব বললেন, বেশি মুখস্থ হওয়াও ভালো না। বেশি মুখস্থের সাক্ষী সন্দেহজনক, কেউ বিশ্বাস করে না। প্রণব গলা আরও নামিয়ে বলল, গতকালের ময়মনসিংহ বার্তা পড়ছেন স্যার? ময়মনসিংহ বার্তা আমি পড়ি না। প্রণব বলল, আমিও পড়ি না। একজন আমার হাতে দিয়ে গেছে। নেন, পড়েন, পড়া প্রয়োজন। শেষ পৃষ্ঠা। হাবিব ময়মনসিংহ বার্তার শেষ পৃষ্ঠা পড়লেন। সেখানে উদর পিণ্ডি বুদর ঘাড়ে নামে একটা খবর ছাপা হয়েছে। খবরের বিষয়বস্তু হল, খুন করেছে একজন, বিচার হচ্ছে আরেকজনের। ফরিদের মামলার পুরো বিবরণ সেখানে লেখা। মূল খুনিকে এই নাম শুধু বাদ। হাবিব বললেন, পত্রিকার সম্পাদককে আমার সঙ্গে দেখা করতে বলবে। কবে দেখা করবে? আজ রাত 8টার পর। আর ওসি সাহেবকেও বলবে। রেলওয়ে রিফ্রেশমেন্ট থেকে জিনিস আনিয়ে রাখব? অবশ্যই। হেকিমের দোকানের পরোটা মাংস যেন থাকে। ওই আইটেম ওসি সাহেব পছন্দ করেন। নাদিয়া আম্মা আজ ঢাকা যাবে না? না, এই গণ্ডগোলে তারে ঘরের বাইরে পাঠাবো না। প্রয়োজনে 1 বছর মিস দিবে, পরের বছর পড়বে। আম্মা কি রাজি হবেন? তার রাজি হওয়া না হওয়ার কিছু নাই। বৌদি শিকার পেয়েছেন? তারও শিকার পাওয়া অস্বীকার পাওয়ার কিছু নাই। সংসার একটা গাড়ির মতো, সেই গাড়ির চালক একজন। 2 জনে একসঙ্গে গাড়ি চালায় এমন কথা কেউ শোনে নাই। হাবিবের অতি কঠিন সিদ্ধান্তের কারণ, গত বৃহস্পতিবার রাতে ফজরের আজানের আগে আগে দেখা একটা স্বপ্ন। অতি পরিষ্কার স্বপ্ন। তিনি স্বপ্নে দেখলেন, রোকেয়া হল থেকে মিছিল বের হয়েছে। আইয়ুব বিরোধী মিছিল। অনেকের হাতে প্ল্যাকার্ড। প্ল্যাকার্ডে সাধারণ যেসব কথাবার্তা থাকে সেই সবই লেখা। শুধু নাদিয়ার প্ল্যাকার্ডে লাল কালি দিয়ে লেখা, রক্ত খাই, আইয়ুব খানের রক্ত খাই। স্বপ্নের মধ্যেই তার মনে হলো, এটা কি? আইয়ুব খানের ফাঁসি চাই লেখা থাকতে পারে, কিন্তু তার রক্ত খাবে কেন? মিছিল পাবলিক লাইব্রেরির কাছে আসতেই পুলিশ গুলি করল। কারো গায়ে গুলি লাগল না, শুধু নাদিয়ার পেটে গুলি লাগল। রাস্তায় কোনো লোকজন নাই, পুলিশও নাই। নাদিয়া চিৎকার করছে, পানি, পানি। তখন বিদ্যুৎকান্তি ছুটে এলো। সে পানি খাওয়ানোর বদলে নাদিয়ার শাড়ি ব্লাউজ টেনে খুলতে শুরু করল। এই পর্যায়ে হাবিবের ঘুম ভেঙে গেল। এমন স্বপ্ন দেখার পর মেয়েকে ঢাকা পাঠানোর প্রশ্নই আসে না। স্বপ্নের দোষ কাটানোর জন্যে তিনি একটা মোরগ সৎকা দিয়েছেন। 10টা কবুতর আজাদ করেছেন। 3 জন এতিম খাইয়েছেন। শম্ভুগঞ্জের পীর সাহেবের কাছে লোক পাঠিয়েছেন। তিনি চিল্লায় বসে বিশেষ দোয়া করবেন। হাবিব মেয়েকে স্বপ্নের কথা বলেছেন। বিদ্যুৎ নামের শিক্ষকের অংশটি বলেননি। নিজের মেয়েকে এই বিষয়ে বলা যায় না। নাদিয়া বলেছে, দেশজুড়ে আন্দোলন হচ্ছে, এই কারণেই এমন স্বপ্ন। এই স্বপ্ন নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবার কিছু নাই। হাবিব বললেন, আমি তোমার মতো জ্ঞানী না, আমি দুশ্চিন্তাগ্রস্ত হই। তোমার ঢাকা যাওয়া বন্ধ। দেশ যদি কোনোদিন শান্ত হয় ঢাকায় যাবে। শান্ত না হলে যেতে পারবো না? না। আমি এখানে থেকে কি করব? যা করতে ইচ্ছা হয় করবে। আমি তোমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তোমার দাদি মৃত্যুশয্যায়, তিনি নাত জামাইয়ের মুখ দেখতে চান। বাবা, আমার খুব ইচ্ছা আমি পড়াশোনা শেষ করি, পিএইচডি করি, ইউনিভার্সিটিতে মাস্টারি করি। তোমার কপালে থাকলে যা চাও হবে, কপালে না থাকলে হবে না। শেখ মুজিব পূর্ব পাকিস্তান স্বাধীন করে তার প্রেসিডেন্ট হতে চেয়েছিল। এখন সে ঝুলবে ফাঁসিতে, কিংবা ফায়ারিং স্কোয়াড। ফায়ারিং স্কোয়াড হওয়ার সম্ভাবনাই বেশি। মিলিটারিরা ফাঁসি পছন্দ করে না। তুমি কি আর কিছু বলতে চাও? নাদিয়া বলল, না। জানি তুমি রাগ করেছ। আমি তোমার রাগ নিয়ে থাকতে পারবো। অনেকেরই আমার উপর রাগ আছে, তাতে আমার কিছু যায় আসে না। নাদিয়া বলল, সেটাই ভালো। বাবা, আমি উঠলাম। দিঘির ঘাটে গিয়ে বসে থাকব। আমাকে নিয়ে চিন্তা করবে না। আমি তোমার সিদ্ধান্তের বাইরে যেতে পারি, কিন্তু যাব না।
সন্ধ্যাবেলা হাজেরা বিবি নাতনির জন্য অস্থির হয়ে গেলেন। চিলের মতো চিৎকার, ও তো জল্লি, ও তো জল্লি, আমার তো জল্লি কই। নাদিয়া দাদির কাছে ছুটে গেল। হাজেরা বিবি করুণ গলায় বললেন, এটা কি খবর শুনলাম? দাদি, কি শুনেছ? পুলিশ নাকি তোর পেটে গুলি করেছে, তোর মৃত্যু হয়েছে। নাদিয়া বলল, যার মৃত্যু হয় সে কি তোমার খাটে বসে গল্প করতে পারে? হাজেরা বললেন, তোর মৃত্যু যদি না হয়ে থাকে তাহলে এমন কথা কেন রটল? সবাই জানে, যাহা রটে তাহা বটে। নাদিয়া শান্ত গলায় বলল, দাদি, বাবা আমাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছে। তুমি এই দুঃস্বপ্নের কথা শুনেছ। তুমি ভালো মতোই জানো আমি বেঁচে আছি। তারপরেও নাটক করার জন্য কিছুক্ষণ হইচই করলে। তুমি প্রমাণ করতে চাও তোমার মাথা খারাপ হয়ে গেছে। তোমার মাথা যে 16 আনা ঠিক আছে সেটার কেউ না জানুক, আমি জানি। জানলে জানস, এখন আমারে বোতলের ম্যাজিকটা আরেকবার দেখা। বোতলের ম্যাজিক তোমাকে অনেকবার দেখিয়েছি, আর দেখাতে ইচ্ছা করছে না। তাছাড়া আমার মনটা আজ খারাপ। বাপ আটক দিছে এই জন্যে মন খারাপ? দাদি, তুমি তো সবই জানো, শুধু শুধু কেন জিজ্ঞেস করছ? হাজেরা বিবির চোখ হঠাৎ চকচক করে উঠল। তিনি আনন্দিত গলায় বললেন, আমারে একবার আমার শ্বশুর আব্বা আটক দিছিলেন, বাপের বাড়ি নায়র যাইতে দিবেন না। আমারে নায়র নিতে আমার বড় ভাইজান আসছে, বিরাট নাও নিয়ে আসছে। শ্বশুর আব্বা তারারে ফেরত পাঠাইছেন। আমি খবর পাইয়া কি করলাম শুনবি? শুনতে চাচ্ছি না, ভয়ঙ্কর কিছু তুমি করেছ বুঝতে পারছি। হাজেরা বিবি হাসি মুখে বললেন, শোন না, শুনলে মজা পাবি। আমি শ্বশুর আব্বার মাথা কামানির খুর হাতে নিয়ে তার কাছে গেলাম। তারে বললাম, আপনি যদি এক্ষণ আমারে বাপের বাড়ি না পাঠান, এই খুর আমি নিজের গলায় বসায় দিব। কথা শেষ কইরা খুর বাইর কইরা গলার কাছে ধরলাম। শ্বশুর আব্বা বললেন, হাত থাইকে খুর নামাও, আমি ব্যবস্থা নিতেছি। নাদিয়া বলল, আমি কি বাবার একটা খুর নিজের গলার কাছে ধরব? হাজেরা বিবি পান ছেঁচুনি হাতে নিতে নিতে বললেন, সেইটা তোর বিবেচনা। ময়মনসিংহ বার্তা পত্রিকার সম্পাদকের নাম নারায়ণ চক্রবর্তী। সম্পাদকের রাত 8টায় আসার কথা, তিনি 8টা বাজার আগেই চলে এসেছেন। ছোটখাটো মানুষ, পুরষ্ট গোপ আছে, ধুতির ওপর কালো কোট পরেছেন, ধূর্ততা মাখানো ছোট ছোট চোখ। চিন্তিত মুখে হাবিবের চেম্বারে বসে আছেন। জরুরি তলবের কারণ ধরতে পারছেন না। হাবিব ঠিক 8টায় চেম্বারে ঢুকলেন। নারায়ণ চক্রবর্তী হাত জোর করে বললেন, নমস্কার। হাবিব বললেন, আদাব। ভালো? জি ভালো। পত্রিকা কেমন চলছে? আমার পত্রিকা অপুষ্ট, রুগ্ন শিশু, কোনো মতে বেঁচে আছে। নিজের প্রেস থাকায় রক্ষা, প্রেস না থাকলে পত্রিকা কবে উঠে যেত। কত কপি ছাপেন? 200-250 কপি। বিক্রি কত কপি হয়? অল্প কিছু হয়, সবই চলে যায় সৌজন্যে। ঘরের খেয়ে বনের মহিষ তারাই। হাবিব বললেন, আপনি সাহসী মানুষ, আপনার সাহসের তারিফ করি। সাহসের কি দেখেছেন? হিন্দুরা ধুতি ছেড়ে দিয়েছে, আপনি পড়ছেন, সাহসী কর্মকাণ্ড। মাঝে মাঝে এমন কিছু খবর ছাপেন যা অন্য কেউ ছাপবে না, সাহসের অভাবেই ছাপবে না। আপনার সাহস আছে, আপনি ছাপেন। কোন খবরের কথা বলছেন? উদরপিণ্ডি নিয়ে একটা খবর পড়লাম। না জেনে ছাপাই নাই, জেনে ছাপাইয়েছি। তাই তো করা উচিত। কেউ আপনাকে বলল চিলে আপনার কান নিয়ে গেছে, আপনি কানে হাত না দিয়েই ময়মনসিংহ বার্তায় লিখলেন, একটা বড় চিল ময়মনসিংহ বার্তার সম্পাদকের কান নিয়ে আকাশে উড়িয়ে গেছে। সেটা কি ঠিক? নারায়ণ চক্রবর্তী অস্বস্তি নিয়ে এদিক ওদিক তাকাচ্ছেন, তার চোখ পিটপিট করছে। তিনি গলা খাকারি দিয়ে বললেন, আমাকে একজন এই খবরটা দিয়েছে। একজনটা কে? সম্পাদকের নীতিমালায় খবরের সোর্স বলা যায় না। আপনি যে বিরাট নীতিবাগীশ লোক সেটা জানা ছিল না। দেশ থেকে নীতি উঠে গেছে, আপনার মধ্যে আছে। অত্যন্ত আনন্দের সংবাদ। আচ্ছা, আপনি যান, আপনার সঙ্গে কথা শেষ। নারায়ণ চক্রবর্তী বললেন,
আমাকে কি জন্য ডেকেছেন তা পরিষ্কার বুঝলাম না। যথাসময়ে বুঝবেন। যে হাজী সাহেবের মামলা নিয়ে সংবাদ ছেপেছেন, তিনি যখন 20 লাখ টাকার মানহানি মামলা করবেন তখন বুঝবেন। টাকা পয়সা কি আছে? আমি দরিদ্র মানুষ। একটা প্রেস আছে, দরিদ্র হবেন কেন? প্রেস বেচে দিবেন। ইন্ডিয়াতেও নিশ্চয়ই বিষয় সম্পত্তি করেছেন। বসতবাটি আছে না? জল খাবো। অবশ্যই জল খাবেন। মুসলমান বাড়িতে এসেছেন বলে আপনাকে পানি খাওয়াইয়া দিব তা না। প্রণব, ওনাকে কাঁসার গ্লাসে জল দাও। নারায়ণ চক্রবর্তী ভীত গলায় বললেন, খবরটা যদি ভুল হয় রিজয়েন্টার দিলে ছাপাইয়া দিব। হাবিব বললেন, জয়েন্টার রিজয়েন্টার কিছু কেউ দিবে না। গায়ের চামড়া রক্ষার জন্যে নিজেই যা করার করবেন। দেশ রক্ষা আইনে যারা গ্রেপ্তার হচ্ছে তারা সবাই হিন্দু, এই বিষয়টাও খেয়াল রাখবেন। কানাসেলের নাম পদ্মলোচন। এই বাগধারা কি শুনেছেন? শুনেছি। ছেলে বোবা কালা, বাপ নাম রেখেছে তর্কবাগীশ। এটা শুনেছেন? না। আপনার পত্রিকা বোবা কালা, আপনি নাম রেখেছেন তর্কবাগীশ। কাজটা ঠিক হয় নাই। আপনার সঙ্গে কথা বলে অনেক সময় নষ্ট করেছে, আর করব না। আপনি জল খেয়ে চলে যান। থানা থেকে ওসি সাহেব আসবেন, তার সঙ্গে জরুরি আলোচনা। আপনার বিষয়েই আলোচনা। আমার বিষয়ে কি আলোচনা? পুলিশ একটা হত্যা মামলার ফাইনাল রিপোর্ট দিয়েছে। মামলা শেষ পর্যায়ে। এখন আপনি উল্টা গীত গাইছেন। পুলিশ কি বিষয়টা সহজভাবে নিবে? যে কোনো ভুলেরই সংশোধন আছে। সংশোধনের বিষয় নিয়ে চিন্তা করা শুরু করে দেন। হাতে সময় বেশি নাই। রাত 9টায় ওসি সাহেব এলেন। তার সঙ্গে দরজা বন্ধ করে হাবিব মিটিং করলেন। খাওয়া দাওয়া করে ওসি সাহেব 10:30টার দিকে চলে গেলেন। ভোর 3টায় ময়মনসিংহ বার্তা সম্পাদক গ্রেপ্তার হলেন দেশ রক্ষা আইনে। ময়মনসিংহ বার্তা বাজেয়াপ্ত হয়ে গেল। মফস্বল শহরের ছোট্ট একটা পত্রিকার বাজেয়াপ্তের খবর কোথাও উঠল না। নারায়ণ চক্রবর্তী জেলহাজতে বসেই খবর পেলেন তার বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা নগদ টাকা এবং স্বর্ণালঙ্কারের সঙ্গে তার কিশোরী কন্যা সীতাকে নিয়ে গেছে। সীতার বয়স 14। সে এই বছরই এসএসসি পরীক্ষা দিবে। সীতা অপহরণের খবর ইত্তেফাক পত্রিকার ভেতরের পাতায় ছাপা হল। মৌলানা ভাসানী বগুড়ার এক জনসভায় সংখ্যালঘুদের অত্যাচারের বর্ণনা দিতে গিয়ে সীতার অপহরণের প্রসঙ্গ তুললেন। ফরিদের মামলা আবার কোর্টে উঠেছে। হাবিব কোর্টে যাওয়ার প্রস্তুতি নিয়ে দোতলা থেকে নামতেই প্রণব ছুটে হাবিবের হাত থেকে ব্রিফকেস নিতে নিতে বলল, আপনার কাছে আমার একটা আবদার। হাবিব বললেন, বলো কি আবদার? আবদার রক্ষা করলে সারা জীবন আপনার কেনা গোলাম হয়ে থাকব। হাবিব বললেন, কেনা গোলাম তো হয়েই আছ, নতুন কেনা গোলাম কিভাবে হবে? প্রণব মাথা চুলকাতে চুলকাতে বলল, তাও ঠিক। আবদারটা কি বলো? নারায়ণ চক্রবর্তীর মেয়ে সীতাকে উদ্ধারের একটা ব্যবস্থা যদি আপনি করতেন। মেয়েটাকে আমি দেখেছি, ফাংশনে রবীন্দ্রসঙ্গীত গাইত, পরীর মতো মেয়ে, কিন্নর কণ্ঠ। হাবিব বললেন, তোমার কথায় যথেষ্ট বিরক্ত হয়েছে। তোমার কি ধারণা ডাকাতি আমি করিয়েছি? না না, সিসি কি বলেন? তাহলে মেয়েটাকে উদ্ধার করব কিভাবে? আপনি যদি একটু ওসি সাহেবকে বলে দেন, পুলিশের পক্ষে এটা কোনো বিষয়ই না, সব অপরাধীর সঙ্গেই তাদের যোগাযোগ। হাবিব বললেন, সুযোগ মতো বলবো। প্রণব হঠাৎ হাবিবকে চমকে দিয়ে মেঝেতে বসে দুহাতে তার পা চেপে ধরল। কাদো কাদো গলায় বলল, স্যার মেয়েটাকে উদ্ধার করে দিন, স্যার, স্যার গো। হাবিব বললেন, ভালো বিপদে পড়লাম তো। আপনি স্বীকার না করা পর্যন্ত আমি আপনার পা ছাড়ব না। ভগবান সাক্ষী, আমি ছাড়ব না। বিদ্যুৎকান্তিদের বিশ্ববিদ্যালয়ের লেকচারারের চাকরিটা চলে গেছে, বৈধভাবেই গেছে। সে ছিল লিভ ভ্যাকেন্সিতে। যার ছুটির কারণে বিদ্যুৎ চাকরি পেয়েছে তিনি পিএইচডি করে চাকরিতে জয়েন করেছেন। চেয়ারম্যান সাহেব বললেন, বিদ্যুৎ, ভেরি সরি, তোমার মতো ব্রিলিয়ান্ট একজন শিক্ষককে আমরা রাখতে পারছি না। বিদ্যুৎ বলল,
আমি হিন্দু এই কারণে রাখতে পারছেন না? এই ধরনের কথা তোমার কাছ থেকে আশা করিনি। তুমি বিশ্ববিদ্যালয়ের আইনকানুন জানো। বিদ্যুৎ বলল, লিভ ভ্যাকেন্সিতে আমরা 3 জন ছিলাম, 2 জন মুসলমান, 1 জন হিন্দু। চাকরি শুধু হিন্দুটার গেছে, যদিও সেই হিন্দু মালাউনের একাডেমিক ক্যারিয়ার সবচেয়ে ভালো। সে অনার্সেও প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে, আবার এমএসসিতে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে। বিদ্যুৎ, তুমি উদ্ধত ভঙ্গিতে কথা বলছ। স্যার, আমি মাঝে মাঝে ভুলে যাই যে আমি সংখ্যালঘু সম্প্রদায়ের একজন। আমার কণ্ঠস্বর এবং মাথা সবসময় নিচু রাখতে হবে। যাবার আগে আপনাকে প্রণাম করে একটা কথা শুধু বলবো। প্রণামের প্রয়োজন নাই, কি কথা বলতে চাও বলো। বিদ্যুৎ প্রণাম করতে করতে বলল, আমরা প্রয়োজনের কাজের চেয়ে অপ্রয়োজনের কাজ বেশি করি। যাই হোক, কথাটা বলি। স্যার, পাথরে ঘুণ ধরে না। তার মানে কি? আপনি পচা কাঠ, পাথর না, তাই ঘুণ ধরেছে। আমি পাথর, ঘুণ আমাকে ধরবে না। নরসিংদীর এক গ্রাম, নয়নাতলা। বিদ্যুৎ মাথা নিচু করে তার বাড়ির উঠানে বসে আছেন। টিনের বাড়ি, নতুন টিন লাগানোয় ঝকঝক করছে। বাড়ির উত্তরে কুয়া কাটানো হয়েছে, কুয়ায় পানি ওঠেনি, তারপরেও কুয়াতলা বাঁধানো। বাড়ির পেছনে টিউবওয়েল বসানো হয়েছে, টিউবওয়েলের পানি মিষ্টি। সবই করেছে বিদ্যুৎ। বেতনের টাকার প্রায় সবটাই বাড়ির পেছনে চলে গেছে। এখন সে নিঃস্ব। বাড়িতে আসার খরচ জোগাড় করার জন্যে সে হাতঘড়ি এবং লেকচার্স অফ ফাইনম্যান বই বিক্রি করেছে। সময় দুপুর। বিদ্যুৎ রোদে পিঠ মেলে বসে আছে। রোদে গা চিরবির করছে, সে নড়ছে না। বিদ্যুতের মা সরলা দরজা ধরে দাঁড়ালেন। মানুষটা ছোটখাটো, চোখে ভরসা হারা দৃষ্টি। সরলা বললেন, বাবা, তোর হাত কি খালি? বিদ্যুৎ হ্যাঁসূচক মাথা নাড়ল। বড় মাছের একটা টুকরা ভেজে দেই, খা। মাছ কোথায় পেয়েছ? সরলা জবাব দিলেন না। বিদ্যুৎ বলল, বাবার পুরানো অভ্যাস যায় নাই? সরলা বললেন, না। বাবা কই? জানি না, মনে হয় সেতাবগঞ্জের হাটে গেছে, আজ হাটবার। মা, ঘরে কি লেখার কাগজ কলম আছে? কলম আছে, কাগজ নাই। বিদ্যুৎ বলল, ঠিক আছে, লাগবে না। আমার কাছে একটা স্বর্ণের চেইন আছে, নিয়ে যা, স্বর্ণকারের দোকানে বেচা দিয়া কাগজ কিনে আন। কাগজ লাগবে না। বাবা, একটা কথা বলি, রাখবি? কথার মতো কথা হলে রাখবো, অন্যায় কথা রাখবো না। অন্যায় কথা না, বাস্তব কথা। চল, ইন্ডিয়া চলে যাই। নিজের দেশ ছেড়ে আমি কোথাও যাব না। ইন্ডিয়ায় গেলে তুই সহজে চাকরি পাবি। চাকরি আমি এখানেই পাব। দেশ জুড়ে আন্দোলনের কারণে সব বন্ধ। আন্দোলন একটু কমুক, চাকরি না পেলেও চলবে। কিভাবে চলবে? মা, আমার অনেক বুদ্ধি, বুদ্ধি বেচে টাকা জোগাড় করব। বুদ্ধি কার কাছে বেচবি? যার বুদ্ধি নাই তার কাছে। সরলা বললেন, আমার কাছে বেচ, আমার বুদ্ধি নাই। বলতে বলতে সরলা হাসলেন। বিদ্যুৎ হাসল। বিদ্যুতের বাবা হরি সেতাবগঞ্জের হাটে একটা ছাগলের দড়ি ধরে দাঁড়িয়ে আছেন। পুরুষ্ট ছাগল, ভালো দাম পাওয়ার কথা। হরি অল্প দামে ছাগল ছেড়ে দিতে প্রস্তুত। 20 টাকা পেলেই তিনি ছেড়ে দিবেন। ছাগলটা তার না, হাটে আসার পথে এক বেগুন ক্ষেত থেকে তিনি ধরেছেন। ছাগলের মালিকের এই হাটে আসার সম্ভাবনা আছে, তবে সে তার ছাগল দেখে চিনতে পারবে না। ছাগলের দাড়ি তিনি কাঁচি দিয়ে সুন্দর করে কেটে দিয়েছেন। ছাগলের মুখের কাছের সাদা রং কালো জুতার কালি ঘষে কালো করেছেন। এইসব সরঞ্জাম সবসময় তার সঙ্গেই থাকে। মাছ ধরায় তিনি বিশেষ পারদর্শী। গভীর রাতে জাল ফেলে অন্যের পুকুরের মাছ ধরেন। বিষয়টাকে তিনি চুরি হিসেবে দেখেন না। অন্যের আছে, তার নাই। যার আছে তার ধনের উপর যার নাই তার কিছু অধিকার থাকবেই। বিদ্যুৎ মাস্টারি পাওয়ার পর তিনি গুরুর কাছ থেকে মন্ত্র নিয়ে ভালো থাকার চেষ্টা করেছেন। ছেলে মানি অর্ডারে ভালো টাকা পাঠাচ্ছে,
মাছ চুরি ছাগল চুরির প্রয়োজন কি? ঝিম ধরে বাড়ির উঠানের কাঁঠাল গাছের নিচে বসে মন্ত্র জপ করা। কিছুদিনের মধ্যেই মন্ত্রের উপর তার ঘেন্না ধরে গেল। রাতে ঘুম হয় না, খাওয়া দাওয়ায় রুচি নাই। তারপর এক মাঝরাতে বসির মাতাব্বরের গোয়াল থেকে মাঝারি সাইজের এক বলদ নিয়ে হাঁটা দিলেন। সারা রাত হাঁটলেন। কি উত্তেজনার হাঁটা! বুকের ভেতর গুড়গুড় করছে। কেউ যদি দেখে ফেলে সে আতঙ্ক আছে, আবার সবার চোখ ফাঁকি দিয়ে চলে যাওয়ার রোমাঞ্চ আছে। আতঙ্ক, রোমাঞ্চ, উত্তেজনা এর নামই তো জীবন। তিনি ভোরবেলা নীলগঞ্জ বাজারে পৌঁছলেন। কসাইয়ের কাছে ৭৫ টাকায় বলদটি বিক্রি করলেন। ছাগল ১৫ টাকায় বিক্রি হয়ে গেল। হুরি চাল ডাল কিনলেন। ছেলে মাংস পছন্দ করে, ১ পোয়া খাসির মাংস কিনলেন। ছেলেটা ঝামেলায় পড়েছে, চাকরি চলে গেছে, একবেলা আরাম করে খাক। তিনি পোলাওয়ের চাল এবং ঘি কিনলেন। আজ রাতে পোলাও মাংস হোক, বাপ বেটা আরাম করে খাবে। সংসার আর কয়দিনের? এই আসছে এই নাই, ২ দিনের খাই খাই। বিদ্যুৎ উঠানে চক্রাকারে হাঁটছে, মাঝখানে হারিকেন জ্বলছে। সরলা দরজার পাশে দাঁড়িয়ে ছেলের কাণ্ড দেখছেন। তার ছেলেটা এরকম কেন? সরলা বললেন, বাবা চা খাবি? না। বাবা এরকম করছিস কেন? একটা ছোট্ট পরীক্ষা করলাম। কি পরীক্ষা? তুমি বুঝবে না। বলে দেখ, বুঝতেও তো পারি। আমি পরীক্ষা করে বের করলাম, যারা লেফট হ্যান্ডার তারা অ্যান্টি ক্লকওয়াইজ দ্রুত ঘুরতে পারে, রাইট হ্যান্ডাররা দ্রুত ঘুরে ক্লকওয়াইজ। কিছু বুঝেছ? সরলা হতাশ গলায় বললেন, বুঝেছি। বিদ্যুৎ হো হো করে হাসছে। সরলা মুগ্ধ হয়ে ছেলের হাসি দেখছেন। বইটির বাকি অংশ শুনতে সাথেই থাকুন। বাকি অংশের ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে।